ইন্টারভিউ মানেই সাদা জামা এবং কালো প্যান্ট, এর কি কোনো বিকল্প হতে পারে না? আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ইন্টারভিউ বোর্ডে যখন আমরা যাই তখন সেখানে আমাদের ব্যক্তিত্বের মূল্যায়ন হয়। এবার সাদা জামা ও কালো প্যান্ট পরলে আমাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ সবথেকে বেশি হয় বলে মনে করা হয়। সেই প্রসঙ্গে ইন্টারভিউ বোর্ডের সাদা জামা এবং কালো প্যান্টের এই যে বিষয়টি প্রচলিত হয়েছে, কিন্তু সাদা জামা কালো প্যান্ট পরে গেলেই ইন্টারভিউ ক্র্যাক করে চাকরি পেয়ে যাবেন এর কোনো কিন্তু নিশ্চয়তা নেই। আবার সাদা জামা বা কালো প্যান্ট পরে না গেলে আপনি চাকরিটা পাবেন না, এটাও কিন্তু সম্পূর্ণ সত্যি কথা নয়। কাজেই পোশাক হচ্ছে আপনার রুচির ব্যাপার। আপনি কোন রঙের পোশাক পরলে আপনাকে সবথেকে ভালো লাগবে সেটা হচ্ছে আপনার নিজস্ব ব্যাপার। এবারে সেই যে রঙের পোশাকগুলো আমরা পরবো বা সেই নির্দিষ্ট স্টাইলের যে পোশাকগুলো পরবো, সেই পোশাকটা আমি যে পদের জন্য ইন্টারভিউ দিতে গেছি সেই নির্দিষ্ট পদের সঙ্গে কতটা খাপ খায় সেটাই হচ্ছে ব্যাপার। এখানে সাদা জামা বা কালো প্যান্ট সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে রুচিশীল মার্জিত একটা পোশাক। এবারে ওই রুচিশীল মার্জিত পোশাক প্রসঙ্গে আমরা বিভিন্ন সময় বিভ্রান্ত হয়ে পড়ি, তার জন্য শেষ পর্যন্ত সাদা জামা ও কালো প্যান্টে এসে আটকে যাই। আপনি সাদা জামা কালো প্যান্ট পরে যাবেন, কোনো অসুবিধা নেই, এবং কোন রঙের পোশাক পরে যাবেন না সেই নিয়ে জ্ঞান দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমার আসল উদ্দেশ্য এই ভিডিওটা করার সেটা হচ্ছে যে যখন আপনারা সকলেই পোশাকের রং নিয়ে ব্যস্ত, তখন সেই পোশাক পরে আপনি কতটা কমফোর্ট ফিল করছেন সেটা কেউ ভাবছে না। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই যে আপনি যে পোশাকটা পরে ইন্টারভিউ দিতে গেছেন সেই পোশাকে আপনি কতটা কমফোর্ট ফিল করছেন, এটাকে সবার আগে রাখুন। তারপর রঙের বিষয়ে আসি। কেন কমফোর্ট ফিল করতে হবে? দেখা যাচ্ছে এমন একটি জামা পরে বা প্যান্ট পরে আপনি গেছেন যেটা পরে আপনি অভ্যস্ত নন, তাহলে কোথাও টান ধরছে এখানে বারবার, তাহলে আপনার মন কিন্তু বারবার সেই টানের দিকে চলে যাচ্ছে। মেয়েরা সুন্দর করে শাড়ি পরে গেছেন, এবারে লেকচার ডেমো দিতে হচ্ছে, সেই সময়ে গিয়ে হাত তুলে তুলে লিখতে হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়ে বা কারণে আপনি অস্বস্তি বোধ করছেন এবং বারবার আপনার মনটা সেই দিকে চলে যাচ্ছে, আপনি লেকচার ডেমোর দিকে কিন্তু কনসেন্ট্রেট করতে পারছেন না। তাহলে দেখুন, রঙের থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল যে পোশাকটা আপনি পরে গেছেন সেই পোশাকে আপনি কমফোর্ট ফিল করছেন কিনা। মেয়েদের ক্ষেত্রে সবাই বলে যে হালকা লাইট কালারের শাড়ি পরে যেতে হয়, তাহলে শাড়ি পরে গেলেই চাকরিটা পেয়ে যাবেন এরকম কোনো দৃষ্টান্ত নেই। আবার চুড়িদার পরে যে গেছেন তিনি চাকরি পাননি কোনো দিন, এটাও কিন্তু ঠিক না। তাহলে বারবার বলছি, পোশাকের ক্ষেত্রে কোন পোশাকে আপনি সবথেকে বেশি কমফোর্ট ফিল করছেন সেটা সবার আগে দেখতে হবে, তারপরে সেই পোশাকের রং। এবারে আপনাদের মধ্যে এমন কেউ আছেন কি যিনি ভাবছেন যে লাল রঙের একটা জামা এবং একটা ফেড জিন্স পরে যাব? দেখুন, কেউ কিন্তু ভাবছেন না। কাজেই সকলেই জানেন যে ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ পোশাক হচ্ছে মার্জিত এবং রুচিশীল পোশাক। যে পোশাক পরিধান করার মধ্যে দিয়ে আমার মধ্যেকার রুচিশীলতা, আমার মধ্যেকার মার্জনার বহিঃপ্রকাশ ঘটবে। তাই আপনারা সকলেই একটা লাইট কালারের জামাকে বেছে নেন, একটা কালো রঙের প্যান্টকে বেছে নেন যেটা ফর্মাল, লাইট কালারের ফুল হাতা জামা এবং কালো রঙের ফর্মাল প্যান্ট, কোনো জিন্সের প্যান্ট নয়। দেখুন, এই রঙটাকে আপনি যদি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার ব্যক্তিত্বের যথেষ্ট বহিঃপ্রকাশ ঘটবে। মেয়েদের ক্ষেত্রেও ঠিক সেই একরকম। যদি শাড়ি পরতে হয় তাহলে যে ব্লাউজগুলো এতটা বড় হয় সেই ব্লাউজগুলো পরুন এবং শাড়িটাকে এমন করে পরুন যাতে আপনি দুই হাত দুই পা যখন যেমন খুশি ব্যবহার করতে পারেন, সেখানে আপনার কোনো সমস্যার সৃষ্টি করবে না। তবেই কিন্তু লেকচার ডেমনস্ট্রেশনটা আপনি খুব ভালো করে দিতে পারবেন বা যে কোনো পজিশনে আপনি ইন্টারভিউয়ারের সামনে কিন্তু বসতে পারবেন। অর্থাৎ পোশাকের ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে তার রঙটা গুরুত্বপূর্ণ নয়, তার থেকেও বেশি হচ্ছে সেই পোশাকটা পরে আপনি কমফোর্ট ফিল করছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। তারপরে যদি রঙের প্রসঙ্গ আসে, আমরা কেউই সেখানে ডিপ কোনো কালারের জামা পরে যাব না, আমরা সবসময় লাইট কালারকেই বেছে নেব এবং লাইট কালার প্রসঙ্গে কোন রঙটা পছন্দ করব সেটা সেই বিষয়ে আমরা পাজলড হয়ে যাই এবং তার জন্য আমাদের সাদা রঙটা মাথায় চলে আসে। সাদা রঙের জামা পরে যান, কালো রঙের প্যান্ট পরে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সঙ্গে আপনি যদি ভাবেন যে হালকা কোনো সাদা নয়, তার পরিবর্তে হালকা কোনো লাইট কালারের কোনো ফুলহাতা জামা, দেখবেন ওটা পরে গেলেও আপনি ইন্টারভিউ বোর্ডে চাকরি পাবেন না এমনটা না। তাহলে যেটা প্রচলিত সেটা কেন প্রচলিত তার পিছনের কারণগুলো আপনার সামনে তুলে ধরলাম। এবারে আপনি ভাববেন যে আপনি কোন রঙের জামা পরে যাবেন, যাই পরে যান। আবার অনেক রঙে অনেক মানুষকে মানায় না। তো একটা প্রচলিত প্রবাদ আছে যে আগে দর্শনধারী তারপর গুণবিচারী। তাহলে আপনি যে রঙের পোশাক পরবেন
সেটা পরে যেন আপনাকে দেখতে ভালো লাগে, আপনার মধ্যে যেন একটা ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে। যেমন এই টি শার্ট পরে আছি বলে আমার মধ্যে সেটা ঘটছে না, ঠিক এর বিপরীতেই আপনাকে এমন একটা পোশাক পরে যান যার মধ্যে ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে। এবারে মার্জিত রুচিশীল সেই পর্বটা কতটা যেতে পারে? তাহলে একজন শিক্ষক বা শিক্ষিকা, ধরুন একজন শিক্ষক, আপনি চোখ বন্ধ করে দেখছেন একজন শিক্ষকের সবথেকে মার্জিত পোশাক কোনটা? দেখুন ধুতি পাঞ্জাবি। তাহলে আপনার কি মনে হয় যে আপনি ধুতি পাঞ্জাবি পরে যদি ইন্টারভিউ বোর্ডে চলে যান সেটা খুব ভালো একটা কাজ হবে? একদম না। তাহলে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকেও কিন্তু আধুনিক হতে হবে। এবারে আমি যদি ইন্টারভিউ দিতে যাই, আমি কোন পোশাক পরে যাব? আমার হাতে একটা ঘড়ি থাকবে, আমার দাড়ি গোফ থাকবে, দাড়িটাকে ক্লিন শেভ করে নেব, চুলটাকে সুন্দর করে কেটে নেব, এদিকে বিট দেওয়া এদিকে দাগ দেওয়া এসব করলে কিন্তু হবে না, কালার করা আছে, কারণ সেগুলো আমাদের একটা শিক্ষক সুলভ মানসিকতার প্রমাণ কিন্তু দিতে পারবে না ইন্টারভিউ বোর্ডে। তাই চুল পরিপাটি সুন্দর, দাড়ি সুন্দর করে কামানো, গোফ আছে, সুন্দর করে সব, এবং তার সঙ্গে আমি একটা ফুল হাতা জামা পরবো, যেটা সাদা হবেই এমনটা না, যে কোনো একটা লাইট কালারের ফুল হাতা জামা পরবো এবং ফর্মাল প্যান্ট পরবো, কোনো জিন্সের প্যান্ট পরবো না, ফর্মাল প্যান্ট পরে আমি হাতে একটা ঘড়ি দিয়ে ইন্টারভিউ বোর্ডে চলে যাব। চশমা যদি আমার দেখার কাজে চশমাটা ব্যবহার হয়, অর্থাৎ পাওয়ার আছে এরকম চশমা, আমি অবশ্যই সেটা পরবো, কোনো সমস্যা নেই। কিন্তু সানগ্লাস পরে চলে গেলাম বা স্টাইল করার জন্য কোনো পাওয়ার নেই সেই রকম চশমা পরে চলে গেলাম, এগুলো উচিত নয়। এগুলো করে ইন্টারভিউ বোর্ডে আলাদা করে কোনো লাভ হবে না। এবারে ইন্টারভিউ বোর্ডে কেমন করে ঢুকবো, অনেকজনের মনে প্রশ্ন থাকে। দেখুন, আপনি নিশ্চয়ই ইন্টারভিউ বোর্ডে লাফাতে ঢুকবেন না গিয়ে, বা আপনি গড়াগড়ি দিতে ঢুকবেন না। যেমন করে মানুষ হেঁটে যায় আপনি তেমন করেই হেঁটে যাবেন, শুধু আত্মবিশ্বাসের সঙ্গে হেঁটে যাবেন, মাথা নামিয়ে না, মাথা উঁচু করে হেঁটে যেতে হবে। এবারে কেমন করে হেঁটে যাব সেটা আমি আর এখানে দেখাবো না, যদি আপনাদের প্রয়োজন হয়। আমার ঘরটা খুব ছোট, আমি পুরোটা দেখাতে পারবো না আপনাদেরকে, যদি কোনো দিন প্রয়োজন হয় আমি সেটা দেখাবো। দরজা কেমন করে খুলবো, নিশ্চয়ই কেউ এরকম করে ঠেলে দিয়ে দরজা খুলে দেবেন না, যেমন করে 8-5টা মানুষ দরজা খুলে ঠিক তেমন করেই খুলবেন। কেমন করে গিয়ে বসবো, আপনি নিশ্চয়ই একটা পায়ের উপর একটা পা তুলে দিয়ে এরকম করে টেবিলে বসবেন না, সেটা হতে পারে না। তাহলে আপনি সুন্দর করে সেখানে বসবেন যাতে কোনো শব্দ না হয়, চেয়ারটা অযথা এদিক ওদিক সরে না যায়। আপনি নিশ্চয়ই ইন্টারভিউয়ারকে হাত নড়ি এরকম করে বোঝাবেন না, তাহলে হাত দুটো আমাদের কোনো একটা নির্দিষ্ট জায়গায় প্লেস করা থাকবে, প্রয়োজনে একটু নড়তে পারে কিন্তু একটা জায়গায় প্লেস করা থাকবে। টেবিলের উপরে হতে পারে, আরও ভালো হয় টেবিলের নিচে যদি আপনি আপনার পায়ের উপর হাত দুটোকে রাখেন তাহলে খুব ভালো হয়। তাহলে দেখুন, এগুলো যা কিছু বলছি এগুলো হচ্ছে সব সাধারণ বিষয়, আপনারা সবাই জানেন, কিন্তু অযথা এগুলোকে নিয়ে বিভ্রান্ত হয়ে বেড়াচ্ছেন। অন্য কেউ একজন বলে দিলে আপনার খুব ভালো হয়, আপনার আত্মবিশ্বাস বাড়ে। যদি ব্যাপারটা এমন হয় তাহলে আমি বলে দিলাম। তাহলে পোশাকের ক্ষেত্রে অত চিন্তা করার কিছু নেই, যেটা মার্জিত, যেটা রুচিশীল, যেটা পরে আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ সবথেকে ভালো হচ্ছে বলে আপনার মনে হচ্ছে সেটাকে পরুন। কিন্তু তার থেকে আরও বেশি গুরুত্ব দিন যেটা পরে আপনি কমফোর্ট ফিল করছেন, যেটা পরে আপনি টিচিং ডেমনস্ট্রেশন দিতে পারবেন, ডান হাত তুলতে পারবেন, বাঁ হাত তুলতে পারবেন, যা খুশি করতে পারবেন, সেই পোশাকটাকে বেছে নিন। ছেলেদের ক্ষেত্রেও বলছি, মেয়েদের ক্ষেত্রেও বলছি। শাড়ি পরে গেলেই চাকরি আর চুড়িদার পরে গেলে চাকরি নয়, এমনটা কিছু না। যে পোশাকটা পরে আপনাকে মার্জিত বলে মনে হচ্ছে, এখনকার স্কুলের কোনো ম্যাডামকে দেখতে পান যে শাড়ি পরে যাচ্ছেন তিনি রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, ট্রামে? শাড়ি খুব একটা ভালো পোশাক নয়, তার থেকে আরও অনেক ভালো পোশাক হচ্ছে চুড়িদার। আপনারা সকলেই জানেন সেগুলো। তাহলে কেন চুড়িদারের এত বদনাম? কেন সেটা পরে গেলে ইন্টারভিউ বোর্ডে আপনি চাকরিটা পাবেন না? আসল কথা হচ্ছে যে এগুলো প্রচলিত বিষয়, তাই বারবার আমাদের এগুলোকে নিয়ে সমস্যার সৃষ্টি হয়। আমি আমার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি বললাম, আপনি বিবেচনা করে দেখবেন, আমার কথার সঙ্গে একমত হতেও পারেন, নাও হতে পারেন। কেমন করে আমি হেঁটে গিয়ে বসবো, যেমন করে আপনি হেঁটে যান তেমন করেই গিয়ে বসবেন, শুধুমাত্র আত্মবিশ্বাসের সঙ্গে, মাথা নিচু না করে মাথা উঁচু করে গিয়ে হাসি মুখ করে গিয়ে বসবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আপনি যখন বসবেন পায়ের উপর পা তুলে বসবেন না, আপনি সেটা খুব ভালো করেই জানেন। তাই চেয়ারে শান্ত হয়ে বসবেন, হাত দুটোকে অযথা নাড়াচাড়া করবেন না, একটা নির্দিষ্ট নিয়ন্ত্রিত ভঙ্গিতে আপনি থাকবেন। তো এগুলোই বিষয়বস্তু, এগুলো আপনারা সকলেই জানেন, শুধু আমার মুখ থেকে শুনলে আপনার একটু বিশ্বাস বাড়লো তাই আমি বলে দিলাম। তাহলে এই সমস্ত ইন্টারভিউয়ের টিপস ট্রিক্স যাই বলুন না কেন, সেগুলোকে নিয়ে পরবর্তীতে আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে। আজকের জন্য আমাকে বিদায় দিন, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।